মানে এই সিম্বলটা আসতেছে। এটা এটা আমার জানা, এটা তাহলে স্যার আসছে, স্যারকে জিজ্ঞেস করো। স্যার আসছে, খেয়াল করি। ইনসার্ট প্রেস করো, ইনসার্ট 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 প্রেস করো, ইনসার্ট ডিলিটের উপরে ইনসার্ট। হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে স্টার্ট করি নাকি? হ্যাঁ জি স্যার। রেকর্ডটা অন করে দিলে পরে ভাইয়ারা এসে দেখে নেবে। আচ্ছা, ঠিক। দেখো আমি স্ক্রিন শেয়ার দেইনি তো। দেখতে পাচ্ছ সবাই? জি স্যার, পাচ্ছি। আজকে আমরা এই সিএসএস কি সেটা দেখব, মোটামুটি টোটালি দেখার চেষ্টা করব। ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস, ক্লাস আইডি, ফেভিকন, মার্জিন, প্যাডিং, ডিপ, অনেক কিছু আর কি। আমরা এক এক করে স্টার্ট করি। তো প্রথমে আজকে কিন্তু সিএসএস এর ফার্স্ট ক্লাস, সবাই একটু কেয়ারফুলি ক্লাসটা করো আর কি। হ্যাঁ, তো আমরা সিএসএস এর ফুল ফর্ম বলতে কি জানি? ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? জি স্যার, ক্যাসকেডিং স্টাইল শিট জানলাম। তার মানে এতদিন আমরা যে এইচটিএমএল টা শিখেছি, এইচটিএমএল হচ্ছে একটা স্ট্রাকচার বা ফ্রেম ওয়েবসাইটের। তাকে কিভাবে স্টাইলিং করব, তাকে কিভাবে ডিজাইন করব, সেটা এই সিএসএস এর মাধ্যমেই আমাদেরকে সেই কাজটা করতে হবে। এখন এই সিএসএস তিন ধরনের হচ্ছে, ইনলাইন, ইন্টারনাল আর এক্সটার্নাল। আমরা আগে এই তিনটা দেখি, এগুলো একটু কমেন্ট করে দেই। এই বিষয়গুলো তো আমরা জানি নাকি? হ্যাঁ, জি স্যার। তো স্যার, এখন আমরা কিছু ডেমো টেক্সট নেই। দেখো, এখানে কিছু ডেমো টেক্সট নিলাম। এইচটিএমএল, আমাদের নর্মাল একটা এইচটিএমএল করা আছে, নর্মাল এইচটিএমএল, যে বডির ভিতরে কয়েকটা প্যারাগ্রাফ আছে। এখন আমরা কিন্তু জাস্ট সিএসএস টা বুঝছি। আমি এইচটিএমএল এর আগের ক্লাসগুলো আজকে আর টাচ করলাম না, আজকে একদম সিএসএস থেকে শুরু করলাম, ঠিক আছে? তো প্রথমে আমরা কিভাবে এটাকে স্টাইলিং করা যায়, এটা একটা সিম্পল এইচটিএমএল, ভেরি সিম্পল এইচটিএমএল। এটাকে কিভাবে আমরা স্টাইলিং করব আর কি। তো কোন কি ভাবে আমরা স্টাইলিং করতে মানে করা যায়, আমরা আগে সেটা জানবো, তারপরে স্টাইলিং করাটা শিখবো। তো আমরা ফার্স্টে ইনলাইন সিএসএস। ইনলাইন শব্দের অর্থ কি? অর্থাৎ লাইনের ভিতরে, অর্থাৎ লাইনের ভিতরে যে ট্যাগ থাকবে, যে এই ট্যাগ অর্থাৎ এই প্যারা, এখানে দুটো তিনটে প্যারা, আমরা এই প্যারাগুলোকে স্টাইল করতে গেলে আমরা এই প্যারাকে চুজ করতে হবে, প্যারা ট্যাগ অর্থাৎ পি ট্যাগ। এই পি এর ভিতরে আমরা স্টাইল লিখবো, ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে আমরা তুমি এখানে ব্যাকগ্রাউন্ড সাপোজ আমি ব্লু দিলাম। এই কালারের বিষয়টা আমরা পরে আলোচনা করতেছি, আগে আমরা এক এক করে দেখি কি অবস্থা। ব্লু। তো এটা আমরা যেটা করলাম, এটা হচ্ছে ইনলাইন সিএসএস, অর্থাৎ এই ট্যাগের ভিতরে যে স্টাইল লিখে যেভাবে স্টাইলিং করা হয় এটাকে বলে ইনলাইন সিএসএস।
সিমিলারলি আমরা প্রত্যেকটা ইনলাইন সিএসএস করি, প্রত্যেকটা প্যারাগ্রাফকে, প্রত্যেকটা টেক্সটকে আলাদা আলাদা ইনলাইন সিএসএস করতে গেলে আমাকে আলাদা আলাদা ভাবে এই প্রত্যেকটা ট্যাগের ভিতরে স্টাইলিং করতে হবে, মানে স্টাইল করতে হবে। ঠিক আছে, গ্রিন, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। তো তুমি এইখানে তোমার যাই থাকুক না কেন, এখানে এইসন থাকুক বা হচ্ছে ইমেজ থাকুক বা যাই, ট্যাগের ভিতরেই তোমাকে স্টাইল দিয়ে অ্যাট্রিবিউট লিখতে হবে, অর্থাৎ স্টাইল দিয়ে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশনের ভিতরে তোমার ক্যাসকেডিং স্টাইল শিট লিখতে হবে, মানে ক্যাসকেডিং স্টাইল শিটটা কাজ করতে হবে। তো এইখানে ইনলাইন সিএসএস এটা গেল। এবার ইন্টারনাল সিএসএস যদি আমরা সেম কাজটাই আমরা এভাবে করব না, আমরা করব হচ্ছে ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে ইনলাইন সিএসএস। সবাই আমার মনে ইনলাইন সিএসএস ক্লিয়ার। এখন আমরা একই কাজটা করব হচ্ছে ইন্টারনাল সিএসএস। মনে রাখবা যে ইন্টারনাল সিএসএস যত ধরনের ইন্টারনাল সিএসএস লিংক যাবতীয় সবকিছু এই হেড ট্যাগের ভিতরে হয়। তো আমরা কোথায় এগুলোকে অ্যাড করব? হেড ট্যাগ যখন যেখানে শেষ হয়েছে ঠিক তার উপরে STYLE স্টাইল, স্টাইল ট্যাগ শুরু, স্টাইল ট্যাগ শেষ, আমরা এর ভিতরেই ইন্টারনাল সিএসএস লিখব। ঠিক আছে, দেখো তোমাদের কমেন্ট সম্পর্কে কি বলেছিলাম, কমেন্ট করতে হয় কিভাবে? না বলিনি মনে হয়। না স্যার। দেখো এখানে আমাদের যে টেক্সট গুলো আছে ডেমো টেক্সট, তাই না, আমরা চাইছি যে এগুলোকে কমেন্ট বলতে কি, তুমি এইখানে কি কাজটা করলে কমেন্টের ভিতরে সেটাকে ইন্ডিকেট করো একটা শর্ট নোট। এটা শর্ট নোট বা লিখে দিলে তাহলে বোঝা গেল যে তুমি এখানে কাজটা কি করলে। এই কমেন্ট করার অর্থ কি, পরবর্তীতে যদি কেউ কোনো ডেভেলপার ডিজাইনার কাজ করতে আসে, সঙ্গে সঙ্গে এই কমেন্ট দেখে বুঝতে পারবে যে তুমি এইখানে কি কাজটা করেছো। বুঝতে পেরেছো? তো কমেন্টটা কিভাবে করতে হয়, কমেন্ট হচ্ছে তোমার অ্যারো, লেফট অ্যারো দিয়ে স্টার্ট করতে হয়, তারপরে হচ্ছে এক্সক্লামেটরি সিম্বল, ডাবল হাইপেন, তারপরে ডাবল হাইপেন, রাইট অ্যারো, এর ভিতরেই হচ্ছে যা কিছু লিখবা সবকিছু কমেন্ট হয়ে যাবে। এখন তুমি এইখানে এটা দিলে স্টার্ট করবা কিভাবে, আমি ফার্স্টের থেকে দেখাই। মনে করো এই ফার্স্ট প্যারাটুকু তুমি কমেন্ট করতে চাও, তাহলে লেফট অ্যারো, এক্সক্লামেটরি সিম্বল, দুটো হাইপেন, দেখো এর দুটো হাইপেন দেওয়ার সঙ্গে সঙ্গে নিচে যা কিছু আছে সবকিছু কিন্তু কমেন্ট হয়ে গেছে। এবার কোন পর্যন্ত তুমি কমেন্টটা করতে চাও সেইখানে যে ডাবল হাইপেন, রাইট অ্যারো। ঠিক আছে, এইটা সেভ দিয়ে আমরা একটু রিফ্রেশ করি, দেখো প্রথম প্যারাগ্রাফ চলে গেছে, তার মানে কমেন্টের ভিতরে চলে গেছে। এটা একটা শর্টকাট বা সহজ নিয়ম আছে, যেটা হচ্ছে তুমি যে পর্যন্ত কমেন্ট করতে চাও সেই পর্যন্ত সিলেক্ট করবা, করে কন্ট্রোল চেপে ধরে এই তোমার স্ল্যাশ যে চিহ্ন শিফটের বাম পাশে দেখো ইন্ট্রোগেটিভ চিহ্নের একটা বাটন আছে কিবোর্ডে, কন্ট্রোল প্রেস করে ইন্ট্রোগেটিভ বাটনের ওখানে প্রেস করলে অটোমেটিক্যালি এটা কমেন্ট হয়ে যাবে। ক্লিয়ার? মানে স্যার প্রথমে এটা সিলেক্ট করতে হবে, তারপরে কন্ট্রোল চেপে হচ্ছে স্ল্যাশে প্রেস করতে হবে, অর্থাৎ শিফটের বাম পাশে যে ইন্ট্রোগেটিভ চিহ্ন আছে ওখানে প্রেস করতে হবে। ঠিক আছে, জি স্যার, জি জি স্যার। স্যার। আচ্ছা ফাইন। তারপরে কিন্তু স্টাইলের ভিতরে কমেন্ট করার নিয়মটা একটু আলাদা। কেমন? ওই নিয়মটা হচ্ছে যে দুইটা স্ল্যাশ, তো এর ভিতরে ডাবল স্টার, অর্থাৎ
প্রথমে একটা স্ল্যাশ দিয়ে শুরু করলে, তারপরে স্টার বা ইনটু চিহ্ন, স্টার, স্ল্যাশ। এখন এর ভিতরে তুমি যা কিছু লিখবা সবকিছু কমেন্ট হয়ে যাবে। স্টাইলের ভিতরে এভাবে কমেন্ট করতে হয়। তো এখানেও একইভাবে তুমি স্যার এগুলো কমেন্ট কেন বলবে? কমেন্ট, হ্যাঁ এগুলোকে কমেন্ট কেন বলতেছেন? কমেন্ট, মানে আমি এটা তো কমেন্টটা হচ্ছে লিখলাম, তোমার, মানে কমেন্ট কেন বলছে যে কমেন্ট মানে কি, উক্তি, তাই না? বা একটা কোড মনে করো যে কমেন্ট, তুমি একটা কমেন্ট করলে সেটা তোমার এখানে তুমি শো করতে চাচ্ছ না। তুমি এখানের কোনো কিছুকে, কোনো একটা কিছু মনে করো যে এই লাস্টের প্যারাটা তুমি ওয়েব পেজে প্রিভিউ করতে চাচ্ছ না, এই লাস্টের প্যারাটা, তখন এটাকে কমেন্ট করে দিতে হয়। কমেন্ট বলতে এইটা, এখানে এটাই বোঝায় যে মূলত কমেন্টটা কি জন্য করা হয়, করা হয় যে তুমি এখানে কি কাজ করছো, এখানে যে কাজটা করেছো সেটা হচ্ছে ইনলাইন সিএসএস। তাহলে কেউ দেখে বুঝবে যে তুমি এই প্যারার এখানে যে কাজটা করেছো এটা ইনলাইন সিএসএস করছো, এটা বোঝানোর জন্য। বুঝতে পেরেছো? জি স্যার। মানে এখনো ক্লিয়ার হও নাই? না স্যার, সম্পূর্ণ ক্লিয়ার হয়নি। মানে স্যার আচ্ছা, এক পরবর্তীতে মিনিট। যদি কোনো ডেভেলপার এই কাজটা করে তাহলে সে বুঝতে তুমি পারবে যে এখানে এখানে কি কি করা করবা, হয়েছে। এখানে তুমি কি করবা, ইন্টারনাল সিএসএস করবা। জি স্যার। ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? এই যে এখানে তুমি জি কমেন্ট করলে, কিন্তু কেন কমেন্ট করলে, এখানে ইন্টারনাল সিএসএস তুমি যে লিখলে, বলে দিচ্ছ যে এটা ইন্টারনাল সিএসএস। এখন তুমি যদি এটা সেভ করে, কমেন্ট না করে সেভ করো তাহলে দেখো এখানে, এখানে সাপোজ কমেন্ট করলে না, দেখো এখানে লেখাটা চলে আসছে ইনলাইন সিএসএস, কিন্তু তোমার এটা তো প্রিভিউ করার দরকার নেই, বা এটা ওয়েবসাইটে শো তুমি করবা না, এটা তো তোমার, এটা তো তুমি শো করতে চাচ্ছ না। তাহলে যেটা তুমি শো করতে চাচ্ছ আমি না, যেটা হ্যাঁ যেটা তুমি করব না সেটা। প্রিভিউ, তুমি তোমার ওয়েবসাইটে বা ওয়েব পেজে প্রিভিউ করতে চাচ্ছ না, তাকে তুমি কমেন্ট করে দিবা সহজ বাংলা। বুঝতে পেরেছো? ওকে স্যার। জি স্যার। কিন্তু কমেন্টটা অবশ্যই রিলেটিভ হতে হবে, অর্থাৎ তুমি এইখানে কমেন্টটা কেন করলে, এই জায়গায় যে কাজটা করছো সেটা এইখানে কমেন্টের ভিতরে সেটা উল্লেখ করে দিতে হবে যে আমি এখানে ইনলাইন সিএসএস অ্যাড করেছি। বোঝা গেছে? জি স্যার। ওকে, এবার দেখো এই সেম কাজটাই আমরা কি করব, আমরা ইনলাইন সিএসএস এর মাধ্যমে করব। ওই ইন্টারনাল সিএসএস, ইনলাইন তো আমরা শিখলাম, তাই না? তো এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে, এখন আমরা শিখবো হচ্ছে এই ক্লাস এবং আইডির ব্যবহার। আমরা এই ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস ক্ষেত্রে নরমালি আমরা এইভাবে লিখবো, কিন্তু যখনই আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল সিএসএস করতে যাব তখন আমাদের ক্লাস এবং আইডি ব্যবহার শিখব। তারপরেও ক্লাস এবং আইডি ব্যবহার করার আগে আমি একটা জিনিস দেখাচ্ছি যে ক্লাস আইডি ব্যবহার না করেও আমরা করতে পারি কিভাবে। দেখো, আমরা এগুলোকে ইনলাইন সিএসএস বাদ দিয়ে দিলাম। সবাই না বুঝতে পারলে জিজ্ঞাসা করবা। তাহলে আমি কি করব, আমি পি কে, প্যারাগ্রাফ, পি ট্যাগকে আমি স্টাইলিং করব। আমি পি নিলাম, জি স্যার। ব্যাকগ্রাউন্ড, মনে করো যে ব্যাকগ্রাউন্ড ইয়েলো, স্যার এখানে কালার গুলো এরকম ডিফারেন্ট হচ্ছে কেন? ব্যাকগ্রাউন্ড, দেখো আমি বলছি, দেখো প্রত্যেকটা যতগুলো পি আছে সবগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইয়েলো হয়ে গেছে, তাই না? এখন ঘটনাটা কি ঘটতেছে একটু খেয়াল করো। আমরা যখন ইনলাইন সিএসএস করেছিলাম এক একটা ডিফারেন্স আলাদা আলাদা
স্টাইল বা ডিজাইন করেছিলাম, ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম, কিন্তু এইখানে কি শুধুমাত্র এখানে পি ছাড়া আমার ব্যবহার করার কোনো কিছু আছে? একে কল করা বা ডাক দেওয়া বা যেটাকে বলো যে কল করা, এখানে পি ট্যাগকে কল করা ছাড়া আমাকে এখানে কল করার মতো কিছু নাই। তাহলে আমি পি হ্যাঁ ট্যাগকে স্যার। ব্যাকগ্রাউন্ড ইয়েলো দেই আর ব্লু দেই, সবগুলো এই এইচটিএমএল পেজে যতগুলো পি আছে, প্যারাগ্রাফ আছে, সব ব্লু হয়ে যাবে। কিন্তু আমার তো এটা, আমি তো এক একটা এক এক রকম স্টাইল করার প্রয়োজন পড়বে আমার, তাই না? সেক্ষেত্রে আমাকে যেটা ইউজ করতে হবে ক্লাস। এখানে একটা ক্লাস মানে কি, আমি তোমাদেরকে ক্লাস এবং আইডি সম্পর্কে একটু ধারণা দেব। তার আগে একটু হোল্ড করো, আমি একটু কথা বলে নেই, আমি ওকে একটু স্যার। মিউট করে দিব 2 মিনিট। মানে আমার সাউন্ড এখনো বাজতেছে তাই না? না তো। মনে হচ্ছে আমি যখন কথা বলছি মনে হচ্ছে কি আমি নিজে শুনতেছি বাজতেছে অনেক। না আমি শুনতেছি না। না তো আমি শুনতেছি না। তুমি খাচ্ছ খাও, তুমি কথা বলতেছো। আপনি খাচ্ছেন এখন ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে খাওয়া দাওয়া। ঘুমো গুড নাইট। এত তাড়াতাড়ি? তাও ধ্রুব এই 9টার সময় ঘুম? আচ্ছা, খেয়াল করো, দেখতে পাচ্ছ জি স্যার। জি স্যার। ক্লাসটা কি? ক্লাস সহজ বাংলা ভাষায় বোঝো, ক্লাস মানে তুমি কোন ক্লাসে পড়ো, সাপোজ, ঠিক আছে? তাহলে কেউ হয়তো ক্লাস 9-এ পড়ে, কেউ ক্লাস 8-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, এরকম সামথিং। তাহলে এখন এই ক্লাস দিয়ে সবাইকে আলাদা আলাদা ভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে। এখন তোমরা যদি বলো স্যার এর নাম ক্লাস কেন দিলে, এটা আমি বলতে পারবো না। এটা যারা বানাইছে তারা এখানে ক্লাস বাদে অন্য কোনো নাম যদি দিত তাহলে আমরা সেইভাবে কাজ করতাম। ক্লাস মানে শ্রেণী, শ্রেণী, এক একটা শ্রেণীকে এক একটা প্যারাগ্রাফকে আমরা এক একটা শ্রেণীতে ভাগ করব। ক্লাস, জি স্যার বুঝছি। আমি এখানে একটা ক্লাস দেবো, কি ক্লাস দেবো, যে ফার্স্ট প্যারা। সিমিলারলি এখানেও একটা ক্লাস দিব যে সেকেন্ড প্যারা, ঠিক আছে? এগুলো আমরা নর্মালি সব স্মল লেটারে দিব। এটা এইভাবে স্মল লেটারে দেওয়া ভালো সবসময়। থার্ড থার্ড প্যারা, ঠিক আছে? এটা সেভ করলাম। আমরা এই ক্লাসটা এখন দেখো, এই ক্লাসটাই আমরা এখানে লিখব। এখন ক্লাস লেখার নিয়ম হচ্ছে সবসময় যে ক্লাসই লিখবা না কেন, ক্লাসের এই নামটা তো আমাকে লিখতে হবে, তাই না? এই নামটা তো আমরা এখানে লিখব, কিন্তু না, ক্লাসের আগে সবসময় মনে রাখবা ডট চিহ্ন হয়, ডট। আর আইডির আগে সবসময়ের জন্য হ্যাশট্যাগ ইউজ হয়, হ্যাশট্যাগ। যখন আইডি করব তখন আমরা আইডি বুঝতে পারবো, সেটা তখন বুঝবো। এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ক্লাস নেম লিখবো, লিখলে অবশ্যই তার সামনে ডট চিহ্ন হবে। ক্লিয়ার? তাহলে ফার্স্ট প্যারাকে আমরা ব্লু দিলাম, এখন সেকেন্ড প্যারাকে আমরা কি দেব? গ্রিন। গ্রিন। থার্ড প্যারাকে সবসময় এখান থেকে কপি করে নেওয়ার চেষ্টা করবা, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। কম থাকবে। রেড। জি স্যার। এখানে কি এরকম আচ্ছা, সেকেন্ড মানে তোমরা যে বাংলায় প্যারা তোমরা যে অ্যাট্রিবিউটই লিখবে না কেন, সবসময় অ্যাট্রিবিউট লেখা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেমিকোলন সেমিকোলন অবশ্যই দিতে হবে। লিখবো? ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা ক্লাসের ব্যবহার শিখলাম। এখন ক্লাসের ব্যবহার শিখলাম, ভালো কথা।
স্যার এইখানে যে প্যারাগ্রাফে ইনলাইন যে আমরা কালার করছিলাম ওইটার সাথে এটার পার্থক্য কি? মানে পার্থক্য কি এবার বুঝবো আমরা, যে আমাদের তো একই রকম তিনবারই আমাদের লিখতে হচ্ছে, তাই না? এখানেও জি তিনবার লিখেছি, এখানেও মনে করো যে তিনবার, 3 লাইন, তিন দোকানে 6 লাইন লিখতে হয়েছে। তাহলে পার্থক্যটা কি, কেন আমরা এটা করব? এখন খেয়াল করো, আমি ক্লাসের নাম একটাই ইউজ করলাম। কি করলাম? ক্লাসের নাম একটাই ইউজ করলাম। যদি আমার প্রয়োজন হয় যে প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার একই রকম হবে, তোমার কোথাও ক্লায়েন্ট বলল যে প্রত্যেকটা প্যারাগ্রাফের কালার আমার ব্লু করে দাও, তাহলে আমার কি সুবিধা হচ্ছে? সেম নাম দিলেই এই হয়ে যাবে একবার এক জায়গায় আমাকে একবার। ব্লু দিলেই প্রত্যেকটা ক্লাস ওয়াইজ আমার এই ও, স্টাইলটা এক্সিকিউট হবে। বুঝতে পেরেছো? এখন জি স্যার। দেখো, প্রত্যেকবার তুমি স্টাইল লিখলে, এখানে স্টাইল ভিতরে লিখলে, এখানে স্টাইল লিখে ইকুয়াল ডাবল কোটেশন, তার ভিতরে ব্যাকগ্রাউন্ড ব্লু, এরকম বারবার লেখার থেকে এই এইটাই একবার লিখলে, আর এই স্টাইলের ভিতরে এই ক্লাসটাকেই একবার কালার করে দিলে, এটা কি বেটার না? তাই না? জি স্যার। কিন্তু এই পর্যন্ত কি আমরা বুঝছি? বুঝছি স্যার। কিন্তু এটা কেন করব? এটা কেন করব? কোশ্চেন তো এটাই, তাই না স্যার? ওই যে ইনলাইন সিএসএস এ তো একই কাজ করতে পারতাম, করলেও হতো, কিন্তু এটা কেন করব, জি তাই স্যার, না? এটা কেন করবো? হ্যাঁ, জি স্যার। এটা কেন করব? এটা হচ্ছে যখন তোমার এখানে মনে করো যে 24 লাইন, এখানে 24,000 লাইন নিয়ে কাজ করবা, তখন এই প্রত্যেকবার স্টাইল লেখা, এটা যে মানে স্টাইল লেখা, এটা গুড প্র্যাকটিস না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সময় বেশি লাগবে। টাইম বেশি লাগে, সেটা ঠিক আছে। বারবার একটা স্টাইল বারবার এক্সিকিউট হচ্ছে, এতে করে ফাইলের লোডের পরিমাণ বেড়ে যায়। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে সেটা ইউজার ফ্রেন্ডলি, বা মানে তোমার মানে ইউজ করাটা খুবই জটিল একটা প্রসেস। কিন্তু এই যে তোমার এখানে যদি তুমি এখন কি করবা, এখন যদি তোমার এরকম সাপোজ এই একটা প্যারা আছে, সাপোজ এই একটা প্যারা আছে, এখানে কোনো স্টাইল না, তাহলে তোমার এখানে স্টাইল করা আছে, তুমি চাচ্ছ যে 24,000 লাইনের মাথায় একটা প্যারাগ্রাফ আছে, সেই প্যারাগ্রাফটা আমার এই ব্লু কালার করতে হবে, তাহলে তোমাকে শুধু এই ক্লাসটা বসাই দিলেই হয়ে যাচ্ছে, ওখানে তো স্টাইল তো তোমার করাই আছে। এখন কথা হচ্ছে, তুমি যদি দেখো মূল পয়েন্টে আসি, তুমি যদি এইখানে স্টাইল লিখে একই কাজ করো, স্টাইল লিখে একই কাজ করবা তো, কিন্তু তোমার এইখানে যে মানে এই যে স্টাইলটা আছে, এখানে মনে করো 1 লাইন না, এখানে 100 লাইন আছে বা 50টা লাইন আছে। এরকম বহু লাইন আছে, আমার কথা খেয়াল করো, এইখানে বহু লাইন আছে, তাহলে অবশ্যই প্রত্যেকটা লাইন তোমার এর ভিতরে লিখতে হবে, এইখানে লিখতে হবে। তাহলে এই যে তোমার মূল টেক্সটের ভিতরে আরো এত কিছু স্টাইল, কমপ্লিটলি হ্যাপাজার্ড এবং গ্যাদারিং, এবং ইটস নট এ গুড প্র্যাকটিস, ইটস নট এ প্রফেশনাল স্ট্রাকচার। ক্লিয়ার? তাহলে আমরা জি সবসময়ের স্যার। জন্য ক্লাস নিব, এখানে নিয়ে আমার কোন ক্লাসের স্টাইলটা আমরা এখানে করতে চাই, মনে করো এরকম প্যারা বাদেও এরকম আরো স্টাইলিং তোমার করা আছে। এখন মনে করো তুমি হেডিং এর স্টাইলটা তুমি এইখানে বসাতে চাও, তো শুধুমাত্র এই হেডিং কথাটা লিখে দিলেই, দেখো আমি তোমাদের দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড
রেড, এটা করা আছে। কিন্তু ক্লাসটা এখানে বসাই দিলেই তোমার প্যারাগ্রাফের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। এইটা মূলত কেন করব, কারণ এখানে অনেকগুলো সিএসএস করা থাকবে তোমার, এই সবগুলো আবার এক লাইনের ভিতরে তোমাকে লেখার থেকে এইভাবে লিখতে হবে। তারপরে যখন এক্সটার্নাল শিখবো তখন আবার এটারও প্রয়োজন পড়বে না। এই পর্যন্ত আগে বোঝার চেষ্টা করো। বলো কি বলতেছিল? মানে স্যার সিএস এর কাজগুলো সব একসাথে থাকবে। এক্স্যাক্টলি, এক জায়গায় থাকবে, তোমার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা থাকবে, এরকম জগা খিচুড়ি থাকবে না। একদম সব জায়গায় এক জায়গায় করে, তোমার বেডরুমও যে জায়গায়, তোমার ড্রয়িং রুমও যে জায়গায়, কিচেনও সেই জায়গায়, এরকম করা যাবে না। ঠিক আছে? জি স্যার, জি স্যার। কমপ্লিটলি অর্গানাইজ। যাই হোক, বুঝেছো কার কার প্রবলেম আছে? বুঝছি। বুঝছি স্যার। আচ্ছা, এখন ঠিক একই কাজটাই আমরা এইখানে করব না। আমরা ইউনিভার্সালি ওয়ার্ল্ড টাইম আজকে থেকে ইনলাইন তো শিখলাম, ইন্টারনাল ইন্টারনাল শিখলাম, কিন্তু প্রফেশনালি আমরা সব সময়ের জন্য কাজ করব, ট্রাই করব যতক্ষণ পর্যন্ত আমাদের মানে সব সময়ের জন্য চেষ্টা করব আমরা এক্সটার্নাল সিএসএস করা। কিন্তু কথা হচ্ছে আমরা এগুলো কেন শিখলাম? তাহলে তো স্যার একবারে এক্সটার্নাল সিএসএস শিখতে পারতাম, তাই কি না? জি স্যার। কেন এগুলো করা যায়, ইনলাইন এবং ইন্টারনাল দুটো সিএসএস আছে, এইভাবেও স্টাইল করা যায়। প্রথম কারণ হচ্ছে এই, সেটা তোমাদেরকে জানতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে, যখন যদি মনে করো তোমার এর একটা সি প্যানেল, এই সি প্যানেলের অ্যাক্সেস তোমার দিল না, তোমার এই যে সহজে বোঝা যে তুমি এইচটিএমএল ফাইলে ছাড়া প্রবেশ করতে পারতিস না। এক্সটার্নাল ফাইল মানে তো আরেকটা ফাইল তৈরি করা, আর একটা এক্সটার্নাল একটা ফাইল তৈরি করা, সেখানে তুমি যেতে পারছো না। তখন তোমার এখানে ইনলাইন সিএসএস বা এক্সটার্নাল সিএসএস জানা লাগবে, এখানে করে দিতে হবে। কথা বোঝা গেছে? এখন এক্সটার্নাল সিএসএস এটা আমরা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যদি কারো কোশ্চেন থাকে গুছিয়ে রাখো, পরে জিজ্ঞেস করবা। আজকের ক্লাস হচ্ছে কত? 6, 5 না 6? জি স্যার। 6। 6 এর ভিতরে ইন্ডেক্স ফাইলটা ঢুকালাম। এখন আমরা ঠিক সেই আগের মতো অ্যাসেটস এর ভিতরে সিএসএস, এইখানে একটা ফাইল বানাবো যার নাম হচ্ছে style.css। এই ফাইলটাকে আমরা এর সঙ্গে লিংক আপ করব। বর্তমান অবস্থা হচ্ছে এই, এখানে যা কিছু দেখতেছো সবই ইনলাইন এবং মানে ইন্টারনাল সিএসএস করা, তাই না? আমরা এই পর্যন্ত শিখছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে ওই যে style.css টা বানালাম, এটাকে আমরা অ্যাড করব। ওপেন উইথ সাবলাইম টেক্সট। আমি একটু আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছি নাকি?
জি স্যার। এই যে স্টাইলটা করলাম, এটা আমরা কোথায় করব? ওই ফাইলটাতে। কিভাবে দেখো, আমরা এগুলোকে আমরা করে দিলাম, কমেন্ট করে দিলাম। মানে আমাদের এগুলো আমরা এখানে কাজ করব না, আমরা কোথায় করব? দেখো, কমেন্ট করার সঙ্গে সঙ্গে এখান থেকে সমস্ত স্টাইল চলে গেছে না? আমরা ক্লাস 6 এর ভিতরে যাব, যে স্টাইল শীটটা ওপেন করব। ফাইন। এখানে কি করব? প্রথম ক্লাস প্যারা ডট para ব্যাকগ্রাউন্ড ব্লু, সেভ দিলাম। কিন্তু এখানে কি কিছু হচ্ছে? না স্যার। কেন হচ্ছে না? আমরা আরেকটা স্টাইলও নিলাম। আচ্ছা, আগে এখানে বলি যে এখানে তো লিখলাম, কেন হচ্ছে না? স্যার এটার সাথে লিংক আপ এক্স্যাক্টলি, লিংক করা নেই। তো লিংক কোথায় করব? সবসময় যে হেড যেখানে শেষ হয়েছে এখানে লিংক করব। লিংকটা কিভাবে লিখতে হয়? LINK, মানে লিংক LINK লিংক REL, রিলেশনের সংক্ষিপ্ত রূপ। রিলেশনটা কার সঙ্গে হবে? স্টাইল শীটের সঙ্গে। টাইপটা হবে টেক্সট, একটা টেক্সট টাইপ, বাট CSS হবে। টেক্সট আকারে কি লিখবো আমরা? CSS। এজন্য টাইপ স্ল্যাশ দিয়ে টেক্সট স্ল্যাশ দিয়ে CSS। ক্লিয়ার? এখানে বলছে দেখো, href হচ্ছে হাইপার রেফারেন্সটা কোন ফাইলের সঙ্গে রেফারেন্স করবা? এই যে আমরা স্টাইল ডট সিএসএস সঙ্গে করবো। স্টাইল ডট সিএসএস টা কোথায় অবস্থান করছে? খেয়াল করো, অ্যাসেটস এর ভিতরে, সিএসএস এর ভিতরে স্টাইল ডট সিএসএস, তাই না? জি স্যার। ASS ETS অ্যাসেটস এর ভিতরে, সিএসএস এর ভিতরে স্টাইল পর্যন্ত লিখলে কিন্তু হবে না, অবশ্যই এক্সটেনশনটা লিখতে হবে। দেখো, সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে। এখন আরেকটা কি আছে? হেডিং, না? ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ডে কালার গুলো দিলে তো ফন্ট কালার বোঝা যাচ্ছে না, তখন কি ফন্ট কালার চেঞ্জ করতে হবে? বুঝিনি। যে ব্যাকগ্রাউন্ড কালার করার পর ভিতরে যে লেখাগুলো এটা তো বোঝা যাচ্ছে না, তখন কি এর মধ্যে কি ফন্ট কালারও চেঞ্জ করতে হয়, এমন কোন অপশন আছে? COLO আর কালার, প্রথম প্যারার কালারে ব্লুর ভিতরে কালার, সাদা কালার বেশি ফোটে, তাই না? হ্যাঁ জি স্যার। হোয়াইট, ঠিক আছে? আচ্ছা স্যার। তুমি যখন কালার দিবা, শুধু কালার, তখন সেটাকে বলবে, সেটা হবে টেক্সট কালার, মনে রাখবা। যখন শুধু কালার লিখবা তখন সেটা, সেই কালারটা হচ্ছে টেক্সট কালার। আর ব্যাকগ্রাউন্ডের অনেক প্রপার্টিজ আছে, আলোচনা করতে হবে আরো পরে, তখন ব্যাকগ্রাউন্ডের অনেক প্রপার্টিজ আছে। আপাতত এটা মনে রাখো, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো। তো ব্যাকগ্রাউন্ড দিয়ে, শুধু ব্যাকগ্রাউন্ড দিয়ে কালার দিলে সেটা ব্যাকগ্রাউন্ড কালার, আর শুধু কালার মানে টেক্সট কালার, ঠিক আছে? আচ্ছা, এরপরে এখন স্যার যেটা, হ্যাঁ বলো। স্যার ওই যে রিলেশনের ওইটা যদি আরেকটু বোঝাতেন স্যার, ওই যে স্টাইল শীট যেটা লিখেছেন ওইটা আর কি। রিলেশন কার সঙ্গে? স্টাইল শীটের সঙ্গে। সেই স্টাইল শীটটা কোথায় অবস্থান করছে? অ্যাসেটের ভিতরে, সিএসএস এর ভিতরে স্টাইল শীট। এইটা টাইপটা কোন ধরনের? টেক্সট টাইপ, বাট সিএসএস। আচ্ছা, ওইটা বলছি, মানে রিলেশন স্যার ওই জায়গায় স্টাইল শীট, ওই জায়গা স্টাইল শীটটা মানে লেখার কারণ তো, যদি ওই ফাইলের নাম যদি অন্য থাকতো তাহলে মানে ওইখানে কি এই রিলেশনের এই জায়গায় অন্য নাম লিখতে হবে? না না না, রিলেশনের তুমি যখন সিএসএস কে লিংক আপ করতে যাবা, তখন ওয়াল টাইম এখানে স্টাইল শীট হবে। তুমি যখন লিংক এখানে সিএসএস অর্থাৎ স্টাইল শীটের সঙ্গে, এটা একটা কি স্টাইল শীট না? সিএসএস একটা স্টাইল শীট।
তো সেইটাই এখানে লিখে দিতে হবে যে এটা একটা স্টাইল শিট, রিলেশনটা স্টাইল শিটের সঙ্গে। আচ্ছা স্টাইল স্যার, শিটটা বুঝছি। কোথায় অবস্থান করছে? অ্যাসেটের ভিতরে সিএসএস, এইটা। এর টাইপটা কি? টেক্সট, বাট এখানে এই টেক্সট আকারে সিএসএস লেখা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছে। জি স্যার। কিন্তু এতক্ষণ পর্যন্ত আমরা যে কালার, এই ব্লু হোয়াইট ছোটবেলা থেকে যা শিখে আসছি, এই লেখা যাবে না, এটা কখনো করা যাবে না। এটা এইটা হচ্ছে, এরও সংকেত আছে? হ্যাঁ এরও সংকেত আছে হোয়াইট রেডেরও? হ্যাঁ, এটা হচ্ছে, দেখো, হোয়াইট এর হেক্সা ভ্যালু সবসময় হেক্সা ভ্যালু লিখতে হবে, এবং হেক্সা ভ্যালু লেখার সময় সবসময় আগে হ্যাশট্যাগ হয়। হোয়াইটে মিনিমাম 3টা সংখ্যা নতুবা 6টা, মানে 3টা ডিজিট অথবা 6টা ডিজিট দিতে হবে, ফিল আপ করতে হবে। এরকম 5টা, 4টে, 2টা এরকম দেওয়া যাবে না। কয়টা দিতে হবে? 1 2 3 অথবা 6টা। ফার্স্টে হ্যাশ, মনে, হ্যাশট্যাগ এফএফএফ, এটা হচ্ছে হোয়াইট কালার। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে হোয়াইট কালার, তাই না? দেখো হোয়াইট কালার। ব্লু সম্ভবত মনে নেই, 0 আর হচ্ছে ডিডিডি, হ্যাঁ ঠিক আছে, এই তো 000 হচ্ছে ব্ল্যাক। আর একটু হালকা হচ্ছে সিসিসি। তোমরা যা ভাবতেছো স্যার কি মুখস্থ করে রাখিছে, না, এগুলো কাজ করতে করতে মুখস্থ হয়ে গেছে। তোমাদের যেটা দেখাবো তোমরাও মুখস্থ করবা না। স্যার তাহলে এতদিন এত কাজ করার পরে তারপরে মুখস্থ হবে না, তাও করার দরকার নেই। আমি দেখাচ্ছি, 000 ডিডিডি হচ্ছে ব্লু। আচ্ছা, রেডটা কি? রেডটা আমরা আমার রেডটা মনে নেই, আচ্ছা পরে দেখতেছি। এখন কিভাবে কাজটা করবা, সে এত কোড আমাকে মনে তো রাখার তো এখানে কোনো অন্য প্রয়োজন। আসছে, তাহলে আমাকে কেন আবার দিতে হবে এরকম এইসব চিহ্ন? এইসব চিহ্ন কেন দিতে হবে? কারণ আর এই যে এখানে হোয়াইট, আগে যখন আপনি হোয়াইট দিছিলেন তখন তো এমনি হোয়াইট কালার চলে আসছে, তাহলে আমরা এই চিহ্নতে আবার কেন আচ্ছা দেব? আচ্ছা আচ্ছা, হেক্সাভ্যালু হচ্ছে, এটা আরো পরে শিখবা। স্কেমা রেসিপি কিভাবে তোমাদের বলি এটা। আচ্ছা, W3C ভ্যালিডেশন, এই যে কোডগুলো তোমরা লিখতেছো, এই কোডগুলোকে W3C ভ্যালিডেশন, w3c.org একটা ইয়ে আছে, এখানে ভ্যালিড করে নিতে হবে, নতুবা তোমাদের এই কোড ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল হবে না। এখন এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার এই রেট এরকম লিখে দিলে ইন্টারন্যাশনালি কেন আসবে না, আর এইভাবে দিলে কেন আসবে, হেক্সা ভ্যালু কেন দিতে হবে? বিষয়টা হচ্ছে, ওয়েবসাইট শুধু ডিজাইন করলে হয়। দেখো, তুমি যে একজন মানুষ, দেখতে শুধু মানুষ না, তোমার কিন্তু তোমার ব্রেনের ক্ষমতার কারণেই তুমি মানুষ, তাই না? জি স্যার। তো এই যে অনেক ধরনের ভ্যারিয়েশন, অনেক ধরনের ডিপেন্ডেন্সি কাজ করে এখানে। তুমি একটা বানায় দিলেই হবে না ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা বানায় দিলে এর এই ওয়েবসাইটটা একটা স্পিডের একটা ব্যাপার থাকে, একটা এসইওর ব্যাপার থাকে, যে এইটা তোমার গুগল এসইওতে র্যাঙ্ক করবে, এটা তো বোঝো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তারপরে হচ্ছে স্কেমা রেসিপি, মানে অনেক বিষয় আছে। এই সব কিছু আমি যা বলতেছি স্কেমা রেসিপি, দরকার নেই, এখনো অনেক দেরি আছে এগুলো শেখার। এইগুলো এইভাবে রেড হোয়াইট ব্লু লিখলে এই ওয়েবসাইটের ভ্যালুগুলো এইভাবে সাপোর্ট করে না। কিসে সাপোর্ট করে না? এসইও তে এইভাবে সাপোর্ট করে না। তারপরে হচ্ছে তোমার ভ্যালিডেশনে সাপোর্ট করে না। এখন বলে, স্যার এগুলো সাপোর্টের কি দরকার আছে? অবশ্যই দরকার আছে। যে এসইও কেন করে মানুষ?
তুমি একটা ওয়েবসাইট বানাই দিলে, তো সেটা যদি গুগলে সার্চ দিলে না পাওয়া যায়, তাই না? এই যে ফেসবুক লিখলে প্রথমেই ফেসবুকটা চলে আসলো, এই সার্চ দিলে। এখন এখানে যদি না আসে, তো এই যে আসা যাওয়ার বিষয়গুলো এখানে এইসবের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? তো এগুলা শুধুমাত্র এই কোড লেখার অভ্যাস করো। বর্তমান যেসব ফ্রেমওয়ার্ক, যেসব এই তোমার হচ্ছে পেজ বিল্ডার, অনেক ধরনের অ্যাডভান্স লেভেলে চলে আসছে, অটোমেটিক্যালি অনেক কিছু হয়ে যায় এখন, আগের মতো নেই তো যে হাতে লেখার, ঠিক আছে? সো আমরা এইটা প্রফেশনাল এবং এটা স্ট্যান্ডার্ড, এটা ফলো করব। ক্লিয়ার? এখন জি দেখবো স্যার। কিভাবে করব এটা, খেয়াল করো। সবাই এসে যাও, গুগল ক্রোম ওয়েব স্টোর চলে যাও, ওয়েব স্টোর, গুগল ক্রোমি। আজকে তো দেখতেছি লং হয়ে যাবে ক্লাস। ওয়েব স্টোর, ওয়েব স্টোর চলে যাও, এই যে chrome.google.com ওয়েব স্টোর, এই যে এক্সটেনশন, এখানে ক্লিক করলে লেখা হচ্ছে কালার জিলা। কালার জিলা, 10টা বেজেই গেল। কালার জিলা লিখছো নাকি? এখন সবার কাছে পিসি নেই। না স্যার, ক্রোম ওয়েব স্টোর লিখেছি। হ্যাঁ, দিয়ে কালার জিলা দাও। কালার জি স্যার দিছি। কালার জিলা দিলে এরকম লিখে সার্চ দাও, দিয়ে দেখো এরকম এই প্রথমটা ক্লিক করো। আমার এখানে অ্যাড করা রয়েছে অলরেডি, বুঝতে পেরেছো? দেখো অ্যাডেড লেখা আছে, এই জন্য এরকম দেখাচ্ছে। এখানে দেখো অ্যাড টু ক্রোমো লেখা থাকবে সম্ভবত ডান পাশে, হ্যাঁ স্যার। ওখানে ক্লিক করো, এখানে ওকে করো। দুইটা সফটওয়্যার আছে, একটা আছে কালার জিলা, একটা আছে পিক্সি। দুইটাই ইউজ করা। পিক্সি পরে কোনো এক সময় পিক্সিটা দেখে নিও, পিক্সি থেকে কালার জিলা ভালো। পিক্সি ইউজ করলে শুধুমাত্র এই এই কোডটাই কপি হয়, তখন লেখার সময় হ্যাশট্যাগ দিয়ে তারপরে পেস্ট করতে হয়। আর কালার জিরাতে উইথ হ্যাশট্যাগ কপি হয়ে যায়, ঠিক আছে? এটা এরকম অ্যাড করার পরে এরকম আসছে, রিমুভ ফ্রম ক্রোমো জি স্যার আসছে। আসছে। দেখো এইখানে এরকম একটা পেনের মতো দেখাচ্ছে ব্রাউজারে, এখানে জি স্যার। হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছে, পেন পাইছি। জি, আমার দেখাইছি। এরকম আসছে। স্যার আমার আমার দেখাচ্ছে না স্যার। এরকম আসার পরে দেখো এই যে প্লাস চিহ্নটা, তুমি যে কালারটা নিতে চাও সেই কালারটা উপরে ক্লিক করবা। হ্যাঁ, তো মনে করো যে আহ, যে কালারটার উপরে ক্লিক করো, তারপরে বলছি। স্যার ওইটা আসেনি স্যার, ওই যে পেনের মতো যেটা বললেন ওইটা তো আসেনি। ব্রাউজার কেটে দিয়ে ওপেন করো, আসবে। যদি ইনস্টল হয়ে থাকে ইনস্টল, তাহলে আসবে, নাহলে আসবে না। না স্যার, আমারও আসেনি, আমারও ইনস্টল হচ্ছে এখন। ইনস্টল হলে ব্রাউজার কেটে দিয়ে আবার রিওপেন করবা। এখন তোমরা বলতে পারো স্যার এখন তো এরকম, এখন রেড কালার লাগবে, কি কালার লাগবে তার উপরে ক্লিক করলে আমরা পাবো, কিন্তু এমন একটা কালার এখানে আসে তাই আমরা নিতে পারছি, কিন্তু আমরা বাইরে থেকে কিভাবে নিয়ে আসবো, তাই না? তো প্রথমত হচ্ছে ক্লায়েন্ট দিয়ে দেবে কালার কোড বা কালার, বা এরকম রেফারেন্স সাইট দিয়ে দেবে, সেই সাইটের থেকে তুমি এইভাবে কপি করে করে নিয়ে নিবা, এক। আর দুই হচ্ছে কালার কোড সম্পর্কে যে খুব ভালোভাবে জানতে গেলে এই যে এখানে W3 Schools
দেখো হাজার হাজার কালার আছে। প্রত্যেকটা কালার নেম এবং কালার কোড দেখেছো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, জি স্যার। এরপরে দেখো এখন তুমি চাচ্ছ যে এভাবে নেব না, ভ্যারিয়েশন বা কাস্টমাইজ কালার নিব, তাহলে কি করবা? কাস্টমাইজ কালার ভ্যালু কোথায় গেল? ও, এইখানে আসতে হবে কালার পিকারে। এই দেখ, এইখানে তোমার যে কালারটা লাগবে এটা ইয়ে করবা, করে এখান থেকে যদি এটা তো লাগে। ওয়ার্ডের মতো হয়, হ্যাঁ, ওয়ার্ডেও তো এরকম কালার সিলেক্ট করা যায়। বুঝিনি। স্যার এই কালারটা তো ওয়ার্ডেও এভাবেই তো সিলেক্ট করে না অনেক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন আমরা এক্স্যাক্টলি ওয়ার্ডে। এক্স্যাক্টলি, হ্যাঁ হ্যাঁ, ওই সেম জিনিসই ঘুরে ফিরে সব। তোমরা এখান থেকে দেখো কালার কোড প্রচুর, হাজার হাজার, তারপরে আবার তুমি লাখ লাখ বানাতেও পারবা মিক্সার করে করে। এখন অ্যাকচুয়ালি তো বসে বসে ওই কাজ না, তোমাকে জানতে হবে যে দুইটা, তুমি যখন নিজের ওয়েবসাইট ডিজাইন করো মনের মতো, তখন এখান থেকে কালার বানায় বসে বসে 2-3 দিন ধরে। কিন্তু তোমাদের যে কাজ সামনে পড়বে, যে ক্লায়েন্ট দিয়ে দেবে হয় কালার কোড, নতুবা রেফারেন্স সাইট, সেখান থেকে এইভাবে নিয়ে এরকম ধরে ওই ধরে কালার কোডটা নিয়ে নিবা সহজ ভাবে। ঠিক আছে, এই কালারটা নিতে যাচ্ছি আসলে। এই যে একটু কিছু সময় ধরলে এই কালারটা চলে আসবে, নিয়ে অটোমেটিক্যালি ওই হ্যাশট্যাগ সহ কালার ইয়ে কোড কপি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। জি স্যার। আচ্ছা, রেড কালারটা আমরা একটু নিয়ে নিই। FF 4 শূন্য, ঠিক আছে না? একদম সেম কালারই আছে। আচ্ছা, এই তো গেল। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল সিএসএস আমরা বুঝলাম, বুঝলাম তাই তো। এখন হাইট উইড অলরেডি আমরা জানি, এটা হচ্ছে হাইট। উইডটা কিরকম? তাহলে 60 পিক্সেল হয়ে গেছে, এখানে দাও 360 পিক্সেল, দেখছো? জি আচ্ছা, কিন্তু স্যার এটা না বোঝা যাচ্ছে না, হ্যাঁ বোঝা যাচ্ছে না। এই পাশে আমার লেখাটা কেমন ঝাপসা স্যার, অনেকগুলো লেখা একসাথে মনে হ্যাঁ, হচ্ছে না এটা এখন দেখো, এটা আমরা দুটো কাজ করব। একটা হচ্ছে ফন্ট সাইজ,
10 পিক্সেল, এটা এরকম। এখন এটা পড়া তো তো পরীক্ষার টোকার মতো জিনিস হয়েছে আর কি, তাই না? তাই জি স্যার। আমাদের তো এরকম পড়া যাবে না খালি চোখে। আমরা যে কটা সিএসএস শিখলাম মোটামুটি এটা আমরা 100% করে করে দেব। উইথটা কি পুরো এই লেফট টু রাইট হয়ে যাবে 100%, ঠিক আছে? 100% লেফট টু রাইট 100% হয়ে গেল। আচ্ছা, ফন্ট সাইজ 20 পিক্সেল। তোমার ফন্ট সাইজটা কিভাবে দিতে হয়, ফন্ট সাইজ ছোট বড় কিভাবে করতে হয়, তাহলে আমরা ফন্ট সাইজ লিখবো। উইথ 100%, হাইট উইথ সম্পর্কে জানলাম, এবং ফন্ট সাইজ কিভাবে দিতে হয় এগুলো আমরা শিখলাম মোটামুটি, ঠিক আছে? হাইট উইথ ফন্ট সাইজ কিভাবে দিতে হয়। এখন এই পর্যন্ত সিএসএস, তারপরে সিএসএস এইগুলো প্র্যাকটিস করবা, এর বেশি এখন দেওয়া যাবে না। এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস শিখবো হচ্ছে ফেভিকন। আমরা আজকে আমাদের দেখি কি কি ছিল লিস্টে। ইন্টারনাল, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, ক্লাস আইডি, আমরা এগুলো শিখে ফেলেছি, তাই না? জি স্যার। এগুলো শিখে ফেলছি। এখন আমরা ফেভ আইকনটা শিখবো। ফেভ আইকন, আজকে ফেভ আইকন দেখবো, মার্জিন দেখবো, প্যাডিং দেখবো। ডিপ আজকে আর হবে না, কারণ ওই যেগুলো তোমাদের এই দেখাচ্ছিলাম না স্ক্রলিং, এগুলো আজকের ক্লাসের ভিতরে ঢুকানো যাবে না। এই যে এই পর্যন্ত আজকে দেখবো। আচ্ছা, আইডি, ক্লাস, এক্সটার্নাল, ইন্টারনাল, ইনলাইন, ফেভিকনটা আমরা দেখি। ফেভিকন কি জিনিস? আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। এই পর্যন্ত সমস্যা নাই। ফেভিকন দেখো প্রত্যেকটার এই যে এইখানে প্রত্যেকটা একটা ইমেজ, ইউটিউবের একটা সিম্বল দেখা যাচ্ছে না, এটা ক্লাউড ফ্লাওয়ার। এই যে জিমেইলের একটা মেইলের একটা সিম্বল, হ্যাঁ, এই প্রত্যেকটার ফেসবুকের, এইটাকে বলে ফেভ আইকন। এটাকে বলে ফেভ আইকন। এইটা কিভাবে লাগাতে হয় সিএসএস এই পর্যন্ত প্র্যাকটিস করবা, তারপরে আজকে ফেভিকনটা দেখেন। ফেভিকন জানো কিভাবে লাগাতে হয়? ফেভিকন, হ্যাঁ, সিএস এর ভিতরেই ফেভিকন স্যার? হ্যাঁ, ওটা আগেও দেখাতে পারতাম, কিন্তু ওই এক্সটার্নাল লিংক আপ করতে হয় এখানে, বুঝতে পেরেছো? এজন্য দেখায়নি, একটু হোল্ড করো। টেনশনে বাঁচতেছি না। আমি রাশিদ রিক্সায় আসার চলে পর এসেছে। থেকে, আমি এই নিউজ দেখার পর থেকে আমি এই টেনশনে পড়ে আছি। হেঁটে হেঁটে ট্রেনেও তো আসবো। আসা যাবে না। ট্রেনও কি অফ? হ্যাঁ, সবকিছুই off। আচ্ছা, দেখো কি অবস্থা, কোন পর্যন্ত রাখছিলাম কি জানি। জি ফ্যাবিকন। কি করতেছিলাম যেন? স্যার ফ্যাবিকন। ও ফেভিকন, হ্যাঁ ফেভিকন। এখন আমরা একটা ফেভিকন মানে কি, একটা ইমেজ, বাট সেটা হচ্ছে অবশ্যই 16x16 হবে। মানে 16x16 একটা ইমেজ এখানে লাগাতে হবে। কিভাবে লাগাবো সেটা আমরা দেখি। এটাকে বলে ফেভ আইকন, অর্থাৎ ফুল ফর্ম হচ্ছে ফেভারিট আইকন, সংক্ষেপ হচ্ছে ফেভ আইকন। এখন ফ্যাবিকন। গুগলে যাবে সবাই, গুগলে যে এখানে লিখবে হচ্ছে ফেভ আইকন জেনারেটর। এখানে দেখো ফেভ আইকন জেনারেটর .org.net, তুমি যে কোনো একটাতে যেতে পারো, সমস্যা নেই। আমরা গেলাম একটাতে, সমস্যা নেই। ফেভ আইকন জেনারেটর .org তে গেলাম, যে তোমাকে ওই এইখানে সে ইমেজটা সিলেক্ট করে দিতে হবে। রেকর্ড হচ্ছে কি? হচ্ছে। আচ্ছা, সাপোজ মনে করো যে একটা লোগো, এইটা আমরা এইটাকে ফেভিকন বানাবো, তারপরে ওইখানে অ্যাড করে দেবো। এখান থেকে এটা আপ করলাম, ডেস্কটপ W3, হ্যাঁ এটা ওপেন করলাম।
এরপরে কি দেখো এখানে জেনারেট, তুমি যদি শুধু একটা ফাইল নিতে চাও, এখানে একটু খেয়াল করো, জেনারেট আইকন ফর ওয়েব, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট আইওএস। হ্যাঁ, যখন ওই যে যখন অ্যান্ড্রয়েডে ফোনে দেখবে তখন ওটা কেমন দেখবে, যখন মানে এরকম ব্রাউজারে দেখবে, ইসে পিসিতে দেখবে তখন কেমন, তখন আলাদা আলাদা ভাবে এটাকে সেট আপ করা যায়। তো আমরা সবগুলোই করি, তারপরে আমরা যেটা প্রয়োজন সেটা নিব। আমরা মেইনটেইন ইমেজ ডাইমেনশন, ডু নট রেসাইজ অফ স্কয়ার, এগুলো সব টিক চিহ্ন থাকবে। ক্রিয়েট ফেভারিট, এখানে ক্লিক করব। দেখো এইটাতে এই লিংকটাই তোমরা ইউজ করবে, সেটা হচ্ছে favicon-generator.org। এটা সুবিধে দেখো, এইখানে অলরেডি লিংকটা এরা করেই দিয়েছে। কি রকম দেখো, 16x16 কোথায় আছে, আমরা সেটাই নিব। খেয়াল করো, সাইজ 16x16। ঠিক আছে, এই যে এটা কপি করলাম, কপি করে কোথায় পেস্ট করব, এই হেড ট্যাগের যেখানে শেষ হয়েছে হেড ট্যাগ তার উপরে সেভ। এখন এখানে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এখনো পর্যন্ত, কেন দেখা যাচ্ছে না বলতে পারো কেউ? লিংক দেওয়া করা হয়নি হয়তো আপনার। হ্যাঁ, এই যে যেখানে রেফারেন্স, এই স্টেপটা যেখানে আছে না, এইখানে এইখানে ইমেজটা রাখতে হবে। কোথায় রাখবো আমরা এখানে বলে দেই, এএসএস অ্যাসেটস, তারপরে হচ্ছে ইমেজেস, এর ভিতরেই রাখবো। তাহলে আমরা রাখবো সে ফাইলটা কোথায়, ফাইলটা দেখো ডাউনলোড করতে বলছে এখানে, ডাউনলোড দ্য জেনারেটেড ফেভাইকন। তোমরা ফার্স্টে এটা ডাউনলোড করে নিবা, করে নিয়ে তারপরে এই লিংকটা কপি করে এইখানে বসাবা। ঠিক আছে, যে নেটের অবস্থা, কিলোবাইট ডাউনলোড হতেই 2 ঘন্টা টাইম লেগে যাবে। আমরা যে ফাইলটা ডাউনলোড হচ্ছে, এই যে favicon-16x16.png, এটাই ওই ফাইলটা কোথায় রাখবো, এই যে অ্যাসেটের ভিতরে ইমেজ। তোমরা কিন্তু এখানে ইয়ে দিবা, সিএসএস ফোল্ডার করবা, সিএসএস ফোল্ডার করে তারপরে এটার ভিতরে দিবা। ঠিক আছে, আর এখানে এই ফোল্ডার কি অ্যাসিস্ট্যান্ট ভিতরে? হ্যাঁ সরি, মানে সিএসএস এর ও ফোল্ডার কোথায় দিলাম, অ্যাসিস্ট্যান্টের ভিতরে? এটা তো ঠিকই ছিল। এটা সিএস এর ভিতরেই আছে, এই ইমেজটা চলে যাবে অ্যাসেটের ভিতরে। ঠিক আছে না? এবার এই যে ক্লাস এই অ্যাসেটের ভিতরে, এটা গেল সিএসএস, এটা গেল ইমেজ। এখন এখানে ইমেজটা রাখবো কোথায়, এখান থেকে এক্সট্রাক্ট করে এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ইমেজের ভিতরে পেস্ট করলাম, স্টার্ট করি। এখানে এতগুলো লাগবে না, শুধুমাত্র 16x16 এটা রাখবা। দেখো এখানে একটা রিফ্রেশ দেই, অটোমেটিক্যালি চলে আসছে। ওই দেখো চলে আসছে না? দেখতে পাচ্ছ এই যে ডান পাশে আমি যে ইমেজটা অ্যাড করেছিলাম, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার, বুঝা যাচ্ছে। অ্যাড হয়েছে। এখন শুধুমাত্র এত গ্যাদারিং করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এই ফাইল, যে ফাইলটা তুমি অ্যাড করতেছো এই ফাইলটাই রেখে দিলে আর সব ডিলিট করে দিলে। 16x16 কি ওই যে আচ্ছা, কম্পিউটার, এটা না দিয়ে তুমি এটাই দাও, এই যে FIICO, সবসময় এই আইসিও ফাইলটা দিবাই, favicon.ico, এটাই হচ্ছে সবথেকে ভালো। এই পিএনজি এটা না ইয়ে করে এটা আইসিও। আইসিও কি, আইকনের সংক্ষিপ্ত, আইকন। ফেভাইকনের ক্ষেত্রে এই ফরম্যাটের ইমেজটা দেওয়া হয় সবসময়। কেন? এটা হচ্ছে লাইট ওয়েট হয় এবং রেজুলেশন নষ্ট হয় না। এই জন্য এই ফাইলটা রেখে আমরা এই ফাইলটা ডিলিট করে দিব, দিয়ে এবার রিফ্রেশ দিব। আচ্ছা,
এখানে, ঠিক আছে না? কি বলতেছিলে বলো? স্যার ওই যে দেখাচ্ছিলেন না যে আপনার কম্পিউটার, আইপ্যাড, তারপর মানে সবটাতে সাপোর্ট করবে, এইটা কি ওই আইসিও যেটা বললেন ওইটা কি মানে সবটাতেই সাপোর্ট হ্যাঁ, এটা করবে ওইটা? সবগুলোতেই সাপোর্ট করবে, এই আইসিও হচ্ছে সবগুলোতেই সাপোর্ট করবে, ঠিক আছে? এবং আইসিওটাই দিবা সবসময়। এখানে দেখো আছে আইসিও, আমরা আমাদের আগে ওইটা কপি না করে এটা করতে হতো, আইসিও আছে এখানে, খেয়াল করো। কই না থাকলে সমস্যা নেই, ওইটাই দিবা, ওই আইসিওটাই দিবা আর কি, ঠিক আছে? আইসিও দিবা, এগুলো দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই ভেবিকন তো গেল, আর কারো সমস্যা আছে না এই স্যার, পর্যন্ত? কোনো প্রবলেম ভেবেছেন। আছে? ডিপটা স্যার তাহলে আগামী ক্লাস দিন ধরবো, আজকে হচ্ছে মার্চ ক্লাসের আইডিটা যদি আরেকবার একটু ই করেন, মানে হ্যাঁ। ক্লাসের আইডিটা যদি একটু রিপিট করেন। আচ্ছা, আজকে কি আর বাড়াবো নাকি এই পর্যন্তই এই, একটা রিভিশন দিয়ে শেষ করবো? আর আজকে পর্যন্তই থাক, অনেক বেশি হয়ে যাচ্ছে, আচ্ছা, একটু ঠিক আগে আছে। একটু দেখ দরকার। কি হলো? ক্লাস আইডি, তাই না? ক্লাস, ও আইডি তো তোমাদের দেখাইনি এখনো, তাই না? আইডিটা দেখাতে হবে। আইডি দেখান, ক্লাস দেখাইছেন। ক্লাস বুঝছো না? ক্লাস মানে শ্রেণী, তোমার এক একটা ডিভিশন বা সেকশনকে তুমি এক একটা শ্রেণীতে ভাগ করে দিলে। এখন আইডি কি আজকে দিলে দেখালে ধরতে পারবো ব্রেনের ভিতরে, না ক্লাস পর্যায়ে যেগুলো হয়েছে এগুলোই রিভাইজ দিয়ে দেবো? এগুলো প্র্যাকটিস করো, শুধু ক্লাসটাই চিন্তা করো না, তোমার সব আইডিটা মাথার ভিতরে ঢুকালে পারলে আমার কোনো সমস্যা নাই। আইডি দেখাবো? না স্যার, এইটা ক্লাসটাই ঠিক আছে মনে হয়। ক্লাসটাই থাক স্যার, না হলে মেলা ইয়ে যাবে না। আচ্ছা দেখো তাহলে, ইনলাইন সিএসএস কি? আমরা তো ইনলাইন এসে এখানে স্টাইল ইকুয়াল টু লিখে, স্টাইল ইকুয়াল লিখে এর ভিতরে অ্যাট্রিবিউট লিখতে হবে, এটা হচ্ছে ইনলাইন। ইন্টারনাল হচ্ছে এই হেডের ভিতরে স্টাইল ট্যাগ শুরু করে শেষ করে তার ভিতরে লিখতে হবে, এরকম, ঠিক আছে না? এক্সটার্নাল হচ্ছে এই একই জিনিসটাই আর একটা ফাইলে লিখে ওই ফাইলটাকে এই লিঙ্ক আপ করে দিতে হবে। ফেভাইকান ওরকম গুগলে যে অনেকগুলো ইয়ে আসবে, যে কোনো একটাতে যাবা, এটাই যেও, সমস্যা নেই। ফেভিকন জেনারেটর ডট ওআরজি-তে যে এখানে ক্রিয়েট করে ডাউনলোড করে নিবা ওই ডট আইসিও ফাইলটা, করে এখানে লিংক করে দিবা। এখানে অটোমেটিক্যালি এখানে দেখো, এখানে যদি তোমরা ফেসবুকেরটা অ্যাড করতে চাও, ফেসবুকেরটাও অ্যাড করতে পারো। খুঁজে পাওয়াই মুশকিল। রিলেশন আইকন, রিলেশন এটা দেখাই দিব। এটা এর আরো একটা সহজ নিয়ম আছে, এই নিয়মটা কিভাবে পরে লাস্টে দেখাবো, কিভাবে
একটা ওয়েবসাইট থেকে, এই দেখো এটাই আমরা সেভ করব, সেভ করে সেভ করে সেভ করে সেভ করে সেভ করে কোথায় যাব, ওই রাখলাম ক্লাস 6 কই, হ্যাঁ এখানে দিবা, ইমেজ দিবা, সেভ, এটা নিয়ে যাও, এইটাকে কপি করো, কপি করে সেভ দাও। অলরেডি লেগেই গেছে, দেখো আমাদের ফাইলে ফেসবুকের আইকন, দেখছো? জি জি স্যার। এন্ড সেম টু সেম, কোনো রকম ডিফারেন্স হবে না, 1%, 0.1% ও ডিফারেন্স হবে না, সেম। দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। তো এই আর কি, এগুলো প্র্যাকটিস করো। আর কারো সমস্যা আছে কোনো? এটা দেখাই দেবো একটা ওয়েবসাইট থেকে কিভাবে তার সমস্ত ইমেজ গুলো ডাউনলোড করতে অনেকগুলো প্রসেস আছে। বলো আর কার কোথায় সমস্যা আছে? আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড বুঝলাম, কালার কি জিনিস বুঝলাম, হাইট ওয়েট আগে থেকে আমরা বুঝতাম, তবে যত দিন যাবে এগুলো ব্যবহার তত কিভাবে ব্যবহার করতে হয়, আমি নির্দিষ্ট ব্যবহার কিভাবে করতে হয় সেগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। আপাতত যে পর্যন্ত দেখাচ্ছি এই পর্যন্ত ক্লিয়ার হও, তাহলে আহ, সামনের ক্লাসগুলো ইজি হবে। আর ফন্ট সাইজ, কিসের ফন্ট সাইজ? ফন্ট সাইজ তো বোঝো, এই একই জিনিস মাইক্রোসফট ওয়ার্ডে যা করছো তাই। কালার বললে টেক্সট কালার। আচ্ছা, এইগুলো এই কোডগুলো কিভাবে নেব, এইগুলো ইনস্টল। আমরা এখানে ওয়াইড কেন পার্সেন্টেজ দিচ্ছি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তুমি 900 পিক্সেল, যাতে ফুলটা হয়ে যায় পুরো পেজে। দেখো পার্সেন্টেজ আর পিক্সেল, 900 মনে করো, 900 পিক্সেল, 900 পিক্সেল। ও আচ্ছা, এখানে রিলোড করা তো, তুমি এখানে 990 দাও, এই যে 990। এখন একটা একটা স্ক্রিন, একটা স্ক্রিন 320 পিক্সেলও হয়, 650 পিক্সেলও হয়, 900 পিক্সেলও হয়, আবার 1170 পিক্সেলও হয়, আবার 1900 পিক্সেলও হয়। বাট তুমি যদি 100% দাও, ও যে ও যে যে স্ক্রিনেই থাকুক না কেন পুরোটাই নিয়ে নেবে উইথটা। পিক্সেল এবং পার্সেন্টেজের ভিতরে পার্থক্য বুঝতে পেরেছো? এখন জি স্যার। এটা 10% করো, এটা এরও পার্সেন্টেজ 20% করো, অর্থাৎ এই 100 বাদ দিয়ে যখন তুমি 20, 100 বাদে অন্য কিছু দিবা, তখন রেশিওটা কেমন বা হিসাবটা কেমন হয়? এই বর্তমান যে স্ক্রিনটা আছে এই স্ক্রিনের 20%, বর্তমান যে স্ক্রিন সাইজটা আছে এই স্ক্রিনের 50%। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, মানে হাইটের 50% কিংবা এটা পার্সেন্টেজটা এইভাবে তুমি এখানে create হবে। 50% দাও, পুরো এই পুরো তুমি এইখানে 50% দাও, হাইট দাও 100%, আমি দেখাচ্ছি। সরি, এইখানে হাইট দাও তো, উইথ উইথ হচ্ছে 100%। এটা এখানে কি ঘটনা ঘটতেছে খেয়াল করো, এখানে 100 পিক্সেল দিলে কি হচ্ছে আর 100% দিলে কি হচ্ছে। 100% হচ্ছে ওর ওর ডাটা যেটুকু, ওর ভিতরে ওর ভিতরে টেক্সট বা যত কিছু আছে সেই ও ও পুরোটাই নিয়ে নেবে, ও কিন্তু পুরো পেজটা নিচ্ছে না। এই হেডিং প্যারার ভিতরে, এই যে ক্লাসটা যে প্যারার ভিতরে আছে, এই প্যারার ভিতরে যেটুকু জায়গা নিয়ে
এই প্যারাটা তৈরি হয়েছে ওই প্যারাটুকু পুরোটাই নিয়ে নিচ্ছে, দেখো কোনো উপরে নিচে কোনো জায়গা থাকতেছে না, পুরোটাই 100%। কিন্তু যেই তুমি 100 পিক্সেল দাও, সেই 100 পিক্সেল একটা নির্দিষ্ট মাপ আছে, ও ওই পুরো জায়গা 100 পিক্সেল এখান থেকে এই পর্যন্ত 100 পিক্সেল মেপে নিয়ে নিচ্ছে। আর যে 100% নিচ্ছ সেই দেখো এখন এই 100%টা আরো বেড়ে যাবে, কিভাবে দেখো? টেক্সট বাড়াই দিলে হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে আরো বেড়ে গেছে, বেড়েছে না? সো বিষয়টা আছে মানে পার্সেন্ট এবং পিক্সেল, মূল প্রাথমিক বিষয় এটা মাথায় রাখো। আরো স্টেপ বাই স্টেপ আরো কনসেপ্ট ক্লিয়ার হবে যখন আমরা ওই ইয়া করতে যাব না, কি বলে, রেসপন্সিভ ডিজাইন, বুঝতে পারছো? তখন এগুলো নিয়ে আরো কাজ করা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, আর না। ওই যে অমন্ত্রী যখন ফোন দিয়েছে আমি তখন তার 10-15 মিনিট আগে উঠে বাইরে গেছিলাম, সারাদিন পিসিতে ছিলাম, এমনি আজকে খুব মানে ক্লান্ত হয়ে গেছে। তার কোনো সমস্যা থাকলে বলো। ওকে স্যার। না স্যার, স্যার নেক্সট ক্লাস তাহলে কবে করব? নেক্সট ক্লাস পরশুদিন, ফোন দেব। পরশুদিন না, থাকবো না, 1-2-3 দিন, মানে 2 দিন পরে। না মানে আজকে তো 3 তারিখ, স্যার 7 তারিখে লাস্ট ক্লাস করেন, আমি 7 তারিখে চলে যাব, 7 তারিখে লাস্ট 3, 4, 5, 6 তারিখ দেখো, 6 তারিখের আগে আমি ক্লাস নিতে পারবো না, বুঝতে পারছো? ওকে স্যার, তাহলে স্যার, জি স্যার। 6 তারিখের ক্লাস নিতে পারবো না, বাট 6 তারিখে আমার কাছে একটা ফোন দিও, আমার মনে করাই দিও ক্লাসের কথা, ঠিক আছে?